শোভারাম বিশ্বাসের মেয়ে মরালি। জন্মাবার পরেই সে মাকে হারিয়েছিল। তাই মা মরা মেয়ের নামকরণ পর্যন্ত করেনি শোভারাম বিশ্বাস। কিন্তু সেই দিন শোভারাম বিশ্বাস কি জানত যে তার এই মা মরা মেয়েই একদিন বদলে দেবে এই হিন্দুস্থানের ইতিহাস? না, সেদিন কেউই জানতে পারেনি। জানতে পারেনি শোভারাম, জানতে পারেনি ছোটমশায়, এমনকি জানতে পারেনি হিন্দুস্থানের নবাব বাদশা। আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস বেগম মেরি বিশ্বাসের ধারাবাহিক পর্বগুলি। আসুন শুনে নিই আজকের পর্বটি। আমার গল্প পাঠ যদি আপনাদের পছন্দ হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টের এবং সাবস্ক্রাইবের। তাহলে আসুন শুনে নিই আজকের পর্বটি। আস্তে আস্তে রাত গভীর হলো। গঙ্গার ধার দিয়ে একটা বজরা ছুটে চলছিল। ভোররাত্রে মুর্শিদাবাদ থেকে বজরাটা ছেড়েছে। তারপর সারা সকাল, সারা দুপুর, সারা সন্ধেটা কেটেছে। তারপর কখন যে রাত হয়েছে, রাত গভীর হয়েছে, তার কারোর খেয়াল ছিল না। কান্ত বললে, তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমো, আমি উঠি। মরালি বললে, তুমি কোথায় শোবে? কান্ত বললে, বাইরে। মরালি বললে, কালকের মতো যদি আবার বৃষ্টি আসে? ওই দেখো না, বাইরে খুব কালো মেঘ করেছে। কিন্তু এখানে তুমি শুলে আমি কি করে শোব? মরালি হাসল। কেন? এখানে আমার পাশে শুতে তোমার ভয় করে নাকি? কান্ত বললে, ভয় করবে না? আমি তো আমি, তোমাকে কে না ভয় করে? জগৎ শেঠজি থেকে আরম্ভ করে উমিচাঁদ, নন্দকুমার, মির্জাফর, মনসুর আলী, মেহেদি নেসার, এমনকি ক্লাইভ সাহেব পর্যন্ত তোমাকে ভয় করে। সত্যি বলো তো, এসব তুমি কোথায় শিখলে এত? কী সব? এই যে কি করে লোকের সঙ্গে মিশতে হয়, লোকের সঙ্গে কথা বলতে হয়, কি করে সকলকে হাতের মুঠোয় আনতে হয়। মরালি আবার হেসে উঠল, বললে, ও মা, কী যে বলো তুমি, কাকে আবার হাতের মুঠোয় আনলুম? কান্ত বললে, কেন, জানো না? মরালি বললে, খুলেই বলো না কাকে। নজর মোহাম্মদকে? নানি বেগমকে? কান্ত বললে, কাকে হাতের মুঠোয় আনোনি বলতে পারো? নবাবকে তুমি হাতের মুঠোয় আনোনি? জগৎ শেঠজিকে আনোনি? সত্যি তুমি জাদু জানো মরালি। মরালি বললে, আর তোমার নিজের কথাটা যে বাদ দিলে? আমি? আমার কথা ছেড়ে দাও। আমি আবার একটা মানুষ, আমাকে হাতের মুঠোয় আনা আবার একটা বাহাদুরি। মরালি বললে, সত্যি তুমি কেন আমার জন্য নিজের জীবনটা নষ্ট করছো বলো তো? নষ্ট কোথায় করছি মরালি? এই যে তোমার কাছে থাকতে পারছি, তোমার হুকুম তামিল করতে পারছি, এটা কি আমার কম লাভ বলে মনে করো? এক একবার মনে হয় তোমার জন্য আরও কিছু করতে পারলে যেন ধন্য হয়ে যেতাম। মরালি সেই পুরনো প্রশ্নটা আবার করল, বললে, কিন্তু আমি তোমার কে যে আমার জন্য তুমি এত করো? কান্ত বললে, ও তুমি বুঝবে না। তুমি যদি পুরুষ মানুষ হতে তাহলে বুঝতে। কেন? মেয়ে মানুষ হলে বুঝি বুঝতে নেই? কান্ত বললে, কিন্তু তুমি তো সেরকম মেয়ে মানুষ নও, তুমি যে আলাদা। আমি আলাদা? আলাদা নও? আলাদা না হলে আমার সঙ্গে তুমি এমন ব্যবহার করো? এই যে তুমি আমাকে একসঙ্গে ঘরের ভেতর বসিয়ে কথা বলতে দিচ্ছ, এ অন্য কেউ হলে করতে দিত? অন্য কেউ হলে নিজের স্বামীকে ছেড়ে চেহেল সুতুনে এসে নবাবের সঙ্গে রাত কাটাতে পারত। কেন? আমার মতো তো অন্য অনেক মেয়ে এসে চেহেল সুতুনে রয়েছে। কিন্তু তারা কি তোমার মতো? তারা তো সবাই সারাফত আলীর আরক খায়। তারা নবাবকে খুশি করে টাকা, মোহর, গয়না আদায় করতে চায়। তুমি কি তাই করো? তারপর হঠাৎ থেমে গিয়ে কান্ত আবার বললে,
তুমি একটু শুয়ে পড়ো মরালি, নইলে কাল আবার তোমার শরীর খারাপ হয়ে যাবে। আমি উঠি। মরালি বললে, কেন, এখানেই শও না। না মরালি, আমাকে আর লোভ দেখিও না। আমার মনের জোর নেই তোমার মতো। কখন কি করে ফেলবো তখন আর আফসোসের শেষ থাকবে না। মরালি বললে, অতই যদি আফসোসের ভয় তো মুর্শিদাবাদ ছেড়ে অন্য কোথাও চলে গেলেই তো পারো। অন্য কোনো চাকরি নিয়ে বিয়ে করে ঘর সংসার করতে পারো তো। তা যদি পারতুম। এই বলে আর দাঁড়ালো না। ছই থেকে বাইরে বেরোতেই হঠাৎ আকাশ ভেঙে ঝমঝম করে বৃষ্টি এলো। কান্ত সেই মেঘভাঙা কালো অন্ধকার আকাশের দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়েছিল। কি করবে বুঝতে পারলে না। মরালি বিছানার উপর হেলান দিয়েছিল। বললে, দেখলে তো, আমি বললুম বৃষ্টি আসবে। দরজাটা বন্ধ করে দাও, জলের ঝাঁট আসছে। দরজাটা বন্ধ করে কান্ত আবার ভেতরে চলে এলো। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি তো নয়, যেন বাজনা। আর বাজনা কি শুধু উৎসবেরই প্রতীক? জীবন মৃত্যু, আনন্দ বিরহ সব কিছুই যেন সঙ্গীত হয়ে নিজেকে প্রকাশ করে। কান্নাও তো একরকম সঙ্গীত। কিন্তু সেই ঝমঝম বৃষ্টি পড়ার নিরিবিলি রাত্রে কান্নাই বা আসবে কেন কান্তর চোখে? মরালি কান্তর মুখের দিকে চেয়ে অবাক হয়ে গেল। বললে, কি হলো তোমার, কাঁদছ? কান্ত বললে, না। তাহলে কই দেখি, কাছে এসো। কান্ত কাছে গেল না। বললে, না, থাক। মরালি শেষ পর্যন্ত উঠে কাছে এলো। দুই হাত দিয়ে কান্তর দুটো কাঁধ ধরল। তারপর চিবুকটা ধরে মুখটা উঁচু করে তুলল। বললে, সত্যিই কাঁদছ নাকি, নাকি বৃষ্টির ফোঁটা পড়ল? তারপর হাত ধরে মরালি কান্তকে নিজের কাছে এনে বসালো। বললে, তুমি দেখছি মেয়ে মানুষেরও বেহতো। কোথায় আমি কাঁদবো তা নয়, তুমি কাঁদতে শুরু করলে। কেন, কি হয়েছে তোমার? বলো না, কি হয়েছে তোমার? নৌকোটা তখন ঝমঝম বৃষ্টির মধ্যে তীরের মতো গঙ্গার বুকের উপর দিয়ে ভেসে চলেছে। আর নৌকোর ভেতরে দুইজন মানুষের বুকের মধ্যে তখন বাইরের অশান্ত প্রকৃতির মতোই অশান্ত তীব্র যন্ত্রণা নিঃশব্দ আর্তনাদ করে চলেছে। অনেকক্ষণ পর মরালি বললে, কি যে তুমি ছেলে মানুষই করো না, নিজের কষ্টটাই যেন তোমার কাছে বড় হলো। আর আমার বুঝি কিছু কষ্ট হতে নেই? আমার বুঝি পাথরের বুক? আমার বুঝি কিছু বোঝবার ক্ষমতা নেই? কিছুক্ষণ চুপ করে থেকে কান্ত বললে, কিন্তু তুমি কেন এমন করে নিজে সর্বনাশ করছো মরালি? বারে? মরালি হেসে উঠল। বারে? আমি আমার সর্বনাশ করছি নাকি তুমি আমার সর্বনাশ করছো? কান্ত বললে, সেই তবু তুমি আমাকে দোষ দেবে? আমি তো তোমাকে অনেকবার বলেছি চলে যেতে, কতবার চেহেল সুতুন থেকে পালিয়ে যেতে বলেছি। তুমি রাজি হয়েছ? তুমি আমার কোনো কথা কখনো শুনেছ? কিন্তু যখন তুমি আমাকে চেহেল সুতুনে নিয়ে এসেছিলে তখন তোমার মনে ছিল না? তখন কি আমি জানতুম যে আমি তোমাকেই চেহেল সুতুনে নিয়ে চলেছি? মরালি বললে, আচ্ছা বেশ, তা না হয় জানতে না, কিন্তু এটা তো জানতে যে একজন মেয়ে মানুষকে নিয়ে যাচ্ছ নবাবে চেহেল সুতুনে। সে নাইবা হলাম আমি, কিন্তু সেও তো একজন মেয়ে মানুষ, তারও তো সংসার আছে। তখন তো একবারও ভাবলে না যে তুমি আরেকজনের সুখের সংসার ভেঙে দিচ্ছ? কান্ত কিছু বলবার আগেই মরালি আবার বলতে লাগলো, অথচ দেখো, যার কপালে সুখ নেই কোনো সুখই তাকে সুখী করতে পারে না। নইলে আমার বিয়ের রাতের আগের দিন সকালে ওই ছোট বউরানী শোবার ঘরে গিয়ে দেখেছি, সে কি ঐশ্বর্য! শোবার খাট, বিছানা, মাথার কাছে ফুলের তোড়া, কেমন সুন্দর সাজানো সাজানো ঘর। ছোটমশাইয়ের ভালোবাসা পেয়ে পেয়ে ছোট বউরানী তখন ঠ্যাকারের সীমা নেই। অথচ কোথায় গেল সেই সব? কোথায় গেল সেই ঠ্যাকার? আজ আমাকে আবার সেই ছোট বউরানী চিঠি লিখেছে। কপাল এমনিই জিনিস। কান্ত বললে, সে ছোট বউরানী যা হয় হোক,
কিন্তু আমি ভাবছি আমার কথা। তোমার কথা? তোমার আবার কি কথা? আমার জন্যই তো তোমার এমন হাল হলো। মরালি বললে, সেই কথা ভেবে আর কি করবে বলো? এও আমার কপালে ছিল মনে করে নাও না। কিন্তু ভাবলেই যে কষ্ট হয়। কোথায় ছিলুম বেভারিজ সাহেবের সোরার গদিতে, আর কোথায় কেমন করে আবার চলে এলুম নবাব নিজামতে। এই বছরে কত কি হয়ে গেল। যেখানে আমি কাজ করতাম সে গদি বাড়িতে গিয়ে দেখেছি কত বদলে গেছে। গঙ্গার ধারে ধারে কত ঘাট হয়েছে, কত বাজার হয়েছে। কলকাতায় সব কিছু বদলে গেছে। তুমিও বদলে গেছ। আমি শুধু সেই একই রকম রয়ে গেলুম। মরালি বললে, বারে, আমি কোথায় বদলালুম? বদলাওনি তুমি? আগে কি তুমি এরকম ছিলে? ও মা, আগে কীরকম ছিলুম? এখন তুমি কত সুন্দর হয়েছ তা জানো? মরালি হেসে বললে, ও মা, আগে বুঝি খারাপ দেখতে ছিলুম? না, খারাপ দেখতে থাকবে কেন? সচ্চরিত্র পুরকায়স্থমশাই যখন বিয়ে সম্বন্ধ করতে এসেছিল তখন আমাকে বলেছিল তোমার চেহারার কথা। কি বলেছিল? সে নাই বা শুনলে, কিন্তু পরে যখন তোমাকে দেখলুম তখন মনে হয়েছিল সে যেমনটা বলেছিল তার চেয়ে তুমি অনেক সুন্দরী। আর তারপর যত তোমাকে দেখছি ততই যেন তুমি দিন দিন আরও সুন্দরী হচ্ছ। মরালি হো হো করে হেসে উঠল, বললে, এই বৃষ্টির রাত্রিরে নৌকো ছোঁয়ের মধ্যে একলা আমার সামনে কি ওই কথা বলতে আছে? কান্ত বললে, কেন? কেউ তো শুনতে পাচ্ছে না। শুনতে পেলে বুঝি দোষের হতো? কান্ত বললে, দোষের হতো না? এইসব কথা কি সকলের সামনে বলা যায়? অন্য লোকে শুনলে তারা অন্য মানে করত। কি মানে করত? মনে করতো তুমি আমায় ভালোবাসো। হঠাৎ নৌকোটা দুলে উঠল। কান্ত আর একটু হলেই ঝাঁকুনি লেগে মরালির গায়ের ওপর ঢলে পড়ছিল। তাড়াতাড়ি সামলে নিয়ে উঠে বসে বললে, ওই ঝড় উঠল বোধহয়, ঢেউ উঠেছে গঙ্গায়। মরালি বললে, তা হোক না, তুমি বা চমকে উঠলে কেন? কান্ত বললে, দাঁড়াও, বাইরে গিয়ে দেখে আসি কি হলো। মরালি বললে, কেন? ঝড় উঠলে ভয় কি? কান্ত বললে, আমার জন্য ভয় নয়, তোমার জন্য ভয়। আমার জন্যে? আমার জন্য কিসের ভয় তোমার এত? তুমি কি মনে করেছ আমি সাঁতার জানি না? কান্ত বললে, সাঁতার তো আমিও জানি। ছোটবেলায় একলা গঙ্গা সাঁতরে পার হয়ে কলকাতায় উঠে বেঁচেছিলাম। সেজন্য বলছি না। মরালি বললে, ও, এবার বুঝতে পেরেছি। কি? ওই যে তোমার চকবাজারে কি এক গণৎকার তোমার হাত দেখে বলেছিল তুমি জলে ডুবে মারা যাবে, সেই জন্য? কান্ত বললে, না না, সত্যি বলছি সেজন্য নয়। গণৎকারের কথা কি আমি বিশ্বাস করি ভেবেছ? সে তো আরও অনেক কথাই বলেছিল। সব কি ফলেছে না ফলছে? আর কি বলেছিল? আমার সঙ্গে তোমার আবার বিয়ে হওয়ার কথা। কান্ত হাসল। বাহ, তোমার তো দেখছি সব মনে আছে। মরালি বললে, তা তুমি কি ভাবো, আমার মন বলে কিছু নেই? কান্ত আর থাকতে পারলে না, একেবারে মরালির কাছাকাছি সরে এলো। বললে, আচ্ছা, সত্যিই বলো না, গণৎকার ও কথা কেন বললে? ও মা! মরালি সরে বসলে। তুমি আবার কাছে সরে আসছো কেন? একটু মিষ্টি কথা বললেই একেবারে গলে যাও দেখছি তোমরা। ওই ঠিক যেমন নবাব, তুমিও তেমনি। কান্ত বললে, নবাবের কথা এখন থাক, তুমি আমার কথা বলো মরালি। সত্যি কি তুমি আমার কথা ভাবো? সত্যিই কি তুমি আমার দুঃখটা বোঝো? যা হয়ে গেছে তার কি আর কোনো পার নেই? মরালি বললে, না, তোমাকে নিয়ে দেখছি আর পারা গেল না। ভালো মুশকিল তো করেছি তোমাকে সঙ্গে এনে। না, সত্যি বলছি, বলো না, তুমি কি আমার কথা ভাবো?
মরালি বললে, অমন করে পিড়াপিড়ি করো না, ও কথা জিজ্ঞেস করতে নেই। কান্ত বললে, কিন্তু তাহলে আমি কি করব বলো? আমি কি নিয়ে বেঁচে থাকবো বলো? বলেছি তো তুমি আমার কথা ভুলে যাও। বলছি তো একটা বিয়ে থা করে ঘর সংসার করতে। কান্ত বললে, তা যদি সম্ভব হতো বিয়ে করতুম না মনে করো? কিন্তু কেন সম্ভব নয় সেটা তো বলবে। সেও তোমায় খুলে বলতে হবে? তুমি কিছুই বোঝো না? তাহলে কেন তুমি আমাকে চেহেল সুদনে ডেকে পাঠিয়েছিলে? কেন তুমি আমার সঙ্গে হেসে হেসে কথা বলেছিলে? কেন তুমি আমাকে বিশ্বাস করেছিলে? কেন তুমি আমাকে আশ্বাস দিয়েছিলে? ছি! মরালি হঠাৎ নিজের হাত দিয়ে কান্তর মুখটা চাপা দিয়ে দিলে, বললে, ছি, তোমার মুখে দেখছি কিছুই আটকায় না। আর সঙ্গে সঙ্গে ঠিক সেই সময়ে কি নৌকোটা অমন করে দুলে উঠতে হয়? দুলে উঠতেই মরালি আর টাল সামলাতে না পেরে একেবারে হুমড়ি খেয়ে পড়ল সামনের দিকে। আর কান্তও তখন কথা বলতে বলতে এতটাই এগিয়ে আসছিল যে মরালির ভয় লেগে গিয়েছিল। কান্তর মুখে হাত চাপা না দিয়ে আর কোনো উপায় ছিল না মরালির পক্ষে। বাইরে তখন মাঝিটা হঠাৎ চিৎকার করে উঠেছে, হুঁশিয়ার, তুফান উঠেছে নদীতে। সত্যিই তাই। সত্যিই সেদিন তুফান উঠেছিল সেই নৌকোর ভেতরে, নিস্তব্ধ নিরিবিলিতে। কান্তর জীবনের তুফান, মরালির জীবনের তুফান। কিন্তু সে কথা এখন থাক। ওদিকে তখন সিলেক্ট কমিটির মিটিং থেকে ক্লাইভ সাহেব সোজা চলে গিয়েছিল উমিচাঁদ সাহেবের বাড়িতে। যেই ষড়যন্ত্র একদিন শুরু হয়েছিল মহাতাবচাঁদ জগৎ শেঠজির হাবেলিতে, সেই ষড়যন্ত্রই গড়িয়ে গড়িয়ে এসে পৌঁছেছিল কলকাতার সিলেক্ট কমিটির মিটিংয়ে। এমন মিটিং আগেও হয়েছে। সমস্তই ঠিক ঠিক বন্দোবস্ত হয়ে গিয়েছিল। কাকে কত দিতে হবে, বখরা ভাগাভাগির কথাবার্তা সবই পাকা হয়ে গিয়েছিল। এতদিন পর যখন সোলজার, আর্মি, আর্মস, অ্যামিউনিশন পাঠানো হয়ে গিয়েছে, তখন আবার নতুন করে কিসের কন্ট্যাক্ট? ক্লাইভ সাহেব বললে, উমিচাঁদ সাহেব আমাদের মুখের কথায় বিশ্বাস করতে চান না। কেন? আমরা ফরেনার বলে কি ভদ্রলোক নই? আমাদের কথার কোনো দাম নেই? ক্লাইভ বললে, এখন আর সে কথা বলে লাভ নেই। উমিচাঁদ বিজনেসম্যান, মুখের কথা বিশ্বাস করতে চাইছে না। আর তাছাড়া, ওয়াটসন বললে, তাছাড়া? তাছাড়া আমি সব দিক ভেবে উমিচাঁদকে আর চটাতে চাইলুম না। তাছাড়া ওয়ারের সময় সকলের সঙ্গেই ফ্রেন্ডলি রিলেশনটা রাখা ভালো। কারণ এখন যদি নবাবকে গিয়ে মির্জাফরের কথা বলে দেয় তাহলেই সর্বনাশ। আসলে মির্জাফর সাহেবই তো আমাদের একমাত্র অ্যাসেট, সেই তো আমাদের একমাত্র মূলধন। উমিচাঁদের কথায় যদি নবাব মির্জাফরকে অ্যারেস্ট করে নেয় তখন? সেদিন সন্ধে থেকে আকাশে মেঘ করেছিল। সিলেক্ট কমিটির মিটিংয়ের সময় সেই বৃষ্টি ঝমঝম করে শুরু হয়ে গেল। তারপর রাত আরও অনেক গভীর হলো। প্রত্যেকটা আইটেম পড়ে পড়ে শোনানো হলো সকলকেই। ক্লাইভের নিজের হাতের তৈরি ভাগ বখরার বিশদ হিসেব। কে কত পাবে, কার ভাগে কত পড়বে। ইন্ডিয়ার নবাবের সিন্দুক যখন হাতের মুঠোয় আসবে তখন তার ভেতর থেকে বেরোবে 5 পুরুষের জমানো ট্রেজার, সঞ্চিত সম্পত্তি। মুর্শিদকুলি খাঁ থেকে শুরু করে আলিবর্দি খাঁ পর্যন্ত সবাই মানুষের মাথার ঘাম পায়ে ফেলে উপায় করা টাকার ভাগ বসিয়ে বসিয়ে সিন্দুক ভারী করে তুলেছে। আর এই সব সেই টাকা। আর এই শুধু টাকাই নয়, হিরে, মুক্ত, পান্না, চুনি, তাও অনেক আছে। আর সে যে কত আছে তার কোনো হিসেব লেখা নেই তারিখ এই বাংলার পাতায়। সে সমস্ত টাকার হিসেব বড় কম হিসেব নয়। 2খানা কাগজ, একখানা সাদা কাগজ আর একখানা লাল। 2খানা কাগজ কেন? ক্লাইভ বললে, একটা জাল আর একটা আসল। আসল কাগজটাতে সকলের নাম আছে, শুধু উমিচাঁদের নাম নেই। আর জাল লাল কাগজটাতে সকলের নামের সঙ্গে মির্জাফরেরও নাম আছে। ক্লাইভ বলে, স্কাউন্ডেলটাকে এই জাল দলিলটা দেখাবো। এই জাল দলিলে তার সই থাকবে।
খানিক্ষণের জন্য বিবেকে বাঁধল বোধহয় সকলের। আমরা কি তাহলে লায়ার? আমরা কি তবে সবাই মিথ্যেবাদী? কিন্তু তা কেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ দেখতে এসেছি আমরা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ আমাদের স্বার্থ। দেয়ার ইজ নাথিং রং ইন ওয়ার অ্যান্ড লাভ। যুদ্ধ করতে বসে ন্যায় অন্যায় ভাবলে চলে নাকি? প্রথমে সই করলে ক্লাইভ, রবার্ট ক্লাইভ। বড় বড় অক্ষরে নিজের নাম লিখে ড্রেকের দিকে এগিয়ে দিলে। কলমটা বাগিয়ে ধরে ড্রেক সাহেব সই করে দিলে তার নিচে। তারপর ওয়ার্ড, তারপর কিলপ্যাট্রিক, তারপর বিচার। পাশে মির্জাফরের সই আগের থেকেই ছিল। এবার তুমি সই করো। ওয়াটসন এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। বললে, না। কেন? সই করবে না কেন? জাল দলিলে আমি সই করব না, ওটা পাপ। ক্লাইভের চোখ দুটো গোল হয়ে উঠল, রাগে, অপমানে, ক্ষোভে, লজ্জায়, ঘৃণায় আর অহংকারে। ক্লাইভ বরাবরই বড় অহংকারী, বরাবরই মানুষের তাচ্ছিল্য পেয়ে পেয়ে বড় স্পর্শকাতর হয়ে উঠেছিল। ওয়াটসন কি তবে নিজেকে সকলের চেয়ে বড় বলে মনে করে? সুপিরিয়র মনে করে? জাল দলিলে সই করে অমিচাঁদকে ঠকাতে যাচ্ছে বলে ক্লাইভ তার চেয়ে ছোট হয়ে গেল? তুমি কি মনে করো আমি জানি না কাকে বলে ন্যায়, কাকে বলে অন্যায়? ইন্ডিয়াতে এসে নবাবের থ্রোন কেড়ে নেওয়া অন্যায় নয়? এখানে এসে ইন্ডিয়ান মেয়েদের সঙ্গে রাত্রে এক বিছানায় শোয়া অন্যায় নয়? ক্লাইভ যখন কথা বলতে আরম্ভ করে তখন তার কাণ্ডজ্ঞান থাকে না। যখন আর্মি নিয়ে আমরা জীবন মরণের যুদ্ধ করতে যাচ্ছি, যখন জানি না কাল বেঁচে থাকবো কি মারা যাব, তখন ভালো মন্দ বিচার কে করে? সে আর যেই হোক, রবার্ট ক্লাইভ নয়। রবার্ট ক্লাইভ জীবনে কাউকে পরোয়া করে চলতে শেখেনি। সে বাপকে পরোয়া করেনি, মাকেও পরোয়া করেনি, পৃথিবীকেও পরোয়া করেনি, নিজের জীবনকে পর্যন্ত পরোয়া করেনি। আর তুমি তাকে আজ ন্যায় অন্যায় শেখাতে এসেছ? তুমি কি মনে করো আমি এত দূর পর্যন্ত এগিয়ে এসে থেমে যাব, পিছিয়ে যাব? নো, নেভার। ওয়াটসন তখনও বেঁকে আছে। বললে, না, আমি সিগনেচার দেব না। তাহলে দরকার নেই তোমার সইয়ের। তাহলে তোমার হয়ে অন্য লোক সই করবে, জাল সই। কে সই করবে? সে যেই হোক, তোমার একলার জন্য আমি এত দূর এগিয়ে পিছিয়ে আসব না। জীবনে হেরে যাওয়া কাকে বলে আমি জানি না, আজও আমি হার মানব না। তবুও শুনি না, কে সই করবে? ল্যাশিংটন। ল্যাশিংটনকে দিয়ে আমি সই করিয়ে নেব। আজ শেষ পর্যন্ত সত্যি তাই হলো। সিলেক্ট কমিটির মেম্বারেরাও হাঁপ ছেড়ে বাঁচল। যেমন করে হোক কাজ উদ্ধার হলেই হলো। আমরা লড়াইয়ে জিততে চাই। আমরা ধর্ম প্রচার করতে আসিনি। আমরা এসেছি ইন্ডিয়ার সিংহাসন দখল করতে। আমাদের আবার অত সততা সত্যবাদিতার কি দরকার? ওদিকে বৃষ্টি তখন আরও বেড়েছে। সেই রাত্রেই ক্লাইভ রাস্তায় বেরিয়ে পড়ল। উমিচাঁদের তখনও ঘুম আসছে না। হাঁ করে বাইরের দিকে কান পেতে আছে। একবার মনে হলো কার যেন ঘোড়ার পায়ের আওয়াজ হলো। আবার মনে হলো না, কেউ নয়। ক্লাইভ যখন এসে পৌঁছলো, মাথা থেকে পা পর্যন্ত ভিজে গেছে। সমস্ত গা দিয়ে টপ টপ করে জল পড়ছে। বড় হাসি বেরোলো উমিচাঁদের মুখ দিয়ে। বলে, আমি ভাবছিলাম সাহেব তুমি বোধহয় আর এলে না। ক্লাইভ বললে, সে কি, আমি কথা দিয়েছিলাম তোমাকে। না, খুব জোরে বৃষ্টি এলো কি না, তোমার সমস্ত শরীরটা ভিজে গেছে, একটু ড্রিঙ্ক করবে? ক্লাইভ নিজের জামার পকেটের ভেতর থেকে লাল কাগজের লেখা দলিলটা বার করলে। লাল কাগজ কেন? আর কোনো কাগজ ছিল না দপ্তরে। সিলেক্ট কমিটির মেম্বারেরাও প্রায় সবাই চলে যাচ্ছিল। লাস্ট মোমেন্টে গিয়ে হাজির হয়েছিলাম। আর একটু দেরি হলে আর কাউকেই পাওয়া যেত না। উমিচাঁদের সামনে কাগজটা বার করে ভাঁজ খুলে চিৎ করে রাখলে। সবাই সই করেছে দেখছি। ক্লাইভ বলে, হ্যাঁ, ভালো করে দেখে নাও।
সকলের সই রয়েছে, আর এই দেখো সকলের মাথায় আমার সই। তারপর ড্রেকের, তারপর ওয়ার্ড, আর তারপর এটা মেজর কিলপ্যাট্রিক, এরপর বিচার, আর এই সকলের শেষে ওয়াটসন। উমিচাঁদ আরও খুশি হলো, মুখটা হাসিতে ভরে উঠল। 20 লাখ টাকা! কোনো পরিশ্রম নয়, কোনো মাথা ঘামানো নয়, কোনো মূলধনও খাটাতে নয়, শুধু একটু কূটবুদ্ধি, আর সেই কূটবুদ্ধির চালের সঙ্গে 20 লাখ টাকা এসে গেল। এইবারে সই করো। উমিচাঁদ সাহেব মাথার উপর দেওয়ালে টাঙানো গুরু নানকের ছবিটার উদ্দেশ্যে নমস্কার করে নিচে সই করে দিলে। ঠিক আছে? ক্লাইভ বললে, হ্যাঁ ঠিক আছে। তারপর কাগজটা নিয়ে পকেটে রাখতে রাখতে বললে, তাহলে আমি আসি। একটু ড্রিঙ্ক করবে না? ক্লাইভ বললে, এখন আর ড্রিঙ্ক করবার সময় নেই। ওদিক থেকে মির্জাফর সাহেবের চিঠি পেয়েছি। লিখেছে নবাব তাকে আর্মি দিয়ে কলকাতার দিকে পাঠিয়েছে। আমাদের আর্মিও কাল বিকেলবেলা চলে গিয়েছে, এতক্ষণে বোধহয় তারা কালনায় পৌঁছে গিয়েছে। তারপর আর ক্লাইভ দাঁড়ালো না, এবার আর দাঁড়ানো চলেও না। কত বছর আগে থেকে ক্লাইভ যেন এই দিনটারই প্রতীক্ষায় ছিল। মির্জাফর আসবে, মির্জাফর আসবে, মির্জাফর নিশ্চয়ই আসবে। পেছন থেকে উমিচাঁদ একবার ডাকলে, বৃষ্টি থামলে তারপর যেও সাহেব। কিন্তু সাহেব তখন খোলা আকাশের ঝমঝম বৃষ্টির মধ্যেই ঘোড়া ছুটিয়ে চলেছে। উমিচাঁদ দরজাটা বন্ধ করে দিলে। অনেকদিন পর আজ আবার ভালো করে ঘুম হবে। 20 লাখ, 20 লাখ টাকা! উমিচাঁদ সাহেব কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার সঙ্গে আরও 20 লাখ টাকা যোগ হয়ে গেল। কোম্পানির 1 কোটি টাকা, ফিরিঙ্গিদের 50 লাখ টাকা, আর তার বেলাতেই যত আপত্তি। 30 লাখ টাকা কমিয়ে 20 লাখ টাকা হলো। তা হোক, 20 লাখই বা কে দেয়? উমিচাঁদ গুরুনানকের ছবির নিচে দাঁড়িয়ে আরেকবার প্রণাম করলে, চোখ বুজে অনেকক্ষণ ধরে প্রণাম করলে। কিন্তু সেদিন চোখ খোলা থাকলে উমিচাঁদ দেখতে পেত গুরু নানক ভক্তের ভক্তিতে নিঃশব্দে শুধু একবার হেসে উঠলেন। আর 20 লাখ টাকাতে সেদিন ইন্ডিয়া 200 বছরের মতো বিক্রি হয়ে গেল। ওইদিকে তখন পেরিন সাহেবের বাগানের ভেতর দুর্গা ছোট বৌরানী দুজনে চুপ করে বসে আছে। বাইরে বৃষ্টি পড়ছিল। এইখানেই কতদিন দুইজনে বাস করে গেছে, প্রায় ঘরবাড়ি হয়ে গিয়েছিল তাদের। এইখানেই হরিচরণ তাদের দেখাশোনা করত। এইখান থেকে সাহেবের ওপর রাগ করে তারা চলে গিয়েছিল। কিন্তু কি যে কপালে ছিল, কোথা থেকে যে কি হয়ে গেল। গোরা সেপাইরা এসে তাদের নৌকোর ভেতর ঢুকে সব ওলটপালট করে দিয়ে গেল। দুর্গা বলেছিল, তা তুমিই বা কেন তোমার নাম বলতে গেলে ছোট বৌরানী? ছোট বৌরানী বললে, আমি আবার কখন আমার নাম বলতে গেলাম? ওরাই তো বললে আমি মরিয়ম বেগম। সন্ধে থেকে খাওয়া দাওয়া হয়নি। দুর্গা বললে, তা সেই মুখপুরীরে বা আক্কেলখানা কেমন? একখানা চিঠি পাঠালাম, তার জবাব পর্যন্ত পাঠাবার ব্যবস্থা করলে না। নবাবের হারেমে ঢুকে সাপের 5 পা দেখেছে মুখপুরী। তা সে চিঠি পেলে কিনা তারই তো কোনো ঠিক নেই। তুমি কার হাতে চিঠি দিলে সে কি আর তার হাতে পৌঁছেছে? যার তার চিঠি কি আর হারেমের ভেতর পৌঁছয়? সন্ধে থেকে একজন কেবল খাওয়ার জন্য পিড়িপিড়ি করছিল। তখন খাবে না বলে তেজ দেখিয়েছিল। এখন খিদের চোটে পেট চোঁচো করছে। আর সারা শব্দ নেই কোথাও। বাইরে থেকে দরজায় শিকল তুলে দিয়ে চলে গেছে। তা সে মুখ পুরো সাহেবই বা গেল কোথায়? তারপর সেই যে ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হয়েছে তার আর থামবার নাম নেই। হঠাৎ বাইরে যেন কার দরজায় কড়া নাড়বার শব্দ হলো। ছোট বৌরানী ভয়ে জড়সড়ো হয়ে দুর্গার গা ঘেঁষে বসলে। কিন্তু দুর্গার খুব সাহস আছে, বললে, কে? এক সময় মনে হয় যখন মাথার উপর বিপদ ঘনিয়ে আসে, পার পাওয়ার আর কোনো রাস্তা থাকে না, তখন মনে হয় কে যেন ডাকলে, কে যেন এলো বাঁচাতে। বিশেষ করে সেই দিনকার জুন মাসের ঝড় বৃষ্টির রাতে মনে হয়েছিল।
তা শেষকালে বোধহয় ছোট বউরানীর আর ধৈর্য থাকলো না, বললে, তোর জন্যই তো এরকম হলো। তুই যদি এখান থেকে না বেরোতিস এমন হতো। দুর্গার আর কথা বলবার মুখ নেই তখন, শুধু বললে, আমি তো তোমার ভালোর জন্যই গিয়েছিলাম ছোট বউরানী, কিন্তু কপালে গেরো থাকলে আমি কি করব? তা তুই এত মন তোর জানিস, আর একটা কিছু বিহিত করতে পারছিস নে, বান মারতে পারছিস না আরামজাদাদের? আমরা কি করেছি ওদের যে আমাদের এমন করে হেনস্থা করবে? কিন্তু কতক্ষণ ধরে আর এমনি করে ঝগড়া করা চলে? ঝগড়া করতে করতে ছোট বউরানীও কেমন একসময় নেতিয়ে পড়ে। বিছানাটার ওপর উপুড় হয়ে মুখ গুজে হাউ হাউ করে কাঁদতে থাকে। তারপর দুর্গার কোনো কথাই আর শুনতে চায় না, বলে, বেরো তুই, বেরো এখান থেকে। তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই বেরো এখান থেকে, যা, চলে যা এখান থেকে। দুর্গার যেন সত্যি পরাজয় হয়ে গিয়েছে। বহুদিন আগে দুর্গা একদিন বিধবা হয়েছিল। সে তখন অনেক ছোট। এখন তার বিয়ের কথাও মনে নেই, তার স্বামীর কথাও মনে নেই। শুধু এইটুকু মনে আছে, বর এসেছিল, উলুর শব্দ হয়েছিল চারিদিক থেকে। ওই পর্যন্তই। তারপর যখন থেকে জ্ঞান এসেছে তখন থেকে বড় বউরানীর সঙ্গেই আছে। প্রথমে বড় বউরানীর বাপের বাড়িতে থাকত। এমন কিছু বড় সংসার নয় সেই বাড়ি। কিন্তু যেই দিন বড় বউরানীর বিয়ে হলো হাতিয়ারগড়ের ছোট মশাইয়ের সঙ্গে, সেদিন থেকেই তার কপালটা খুলে গেল। হাতিয়ারগড়ে আসার পর থেকেই দুর্গার ক্ষমতা বেড়ে গিয়েছিল, প্রতিপত্তি বেড়ে গিয়েছিল, আর তেজও বেড়েছিল। লোকের বিপদ আপদে মন্তর পড়ে টোটকা ওষুধ বিশুদ্ধ দিয়ে হাতিয়ারগড়ের মেয়ে মহলে বেশ নামডাক করে ফেলেছিল। কবে একদিন ছোটবেলায় দুই একটা টুকটাক শিখেছিল এক বুড়ির কাছে, তাই ভাঙিয়েই চলছিল। বুড়ি বলে দিয়েছিল, লোকের ভালো করবি, ভালো দেখবি, তাহলে তোরও ভালো হবে। তা দুর্গা এতদিন ভালোই করে এসেছে সকলের। কিন্তু যেদিন থেকে ওই মরি মুখপুরীকে লুকিয়ে রেখে দিয়েছিল হাতিয়ারগড়ের রাজবাড়িতে, আর ওই যেদিন থেকে মরালিকে মুর্শিদাবাদের চেহেল সুতুনে পাঠিয়ে দিয়েছে, সেদিন থেকেই আর টুকটাক কিছুই ফলছে না। কোনো মন্ত্রতন্ত্রই আর কাজ করছে না। দুর্গা যেন তাই কেমন অসহায় হয়ে গিয়েছে আজকাল। ছোট বউরানী যখন রেগে যায় তখন বলে, তোর কথা আমি আর শুনছি নে, তোর কথা শুনেই আমার এই কাল হলো। দুর্গার চোখ দুটো ছলছল করে ওঠে, বলে, তুমি তো তোমার কথাই ভাবছো ছোট বউরানী, আর আমার বুঝি কিছু কষ্ট হচ্ছে না? ছোট বউরানী বলে, তা তো সেই মন্তর টন্তর কোথায় গেল? তুই বান মারতে পারছিস না হারামজাদাদের? দুর্গা বলে, বান আর খাটবে না ছোট বউরানী, আমার মন্তর আর খাটবে না। কেন খাটবে না কেন? কি হলো মন্তরের? দুর্গা বললে, আমি বান মেরেছিলুম ছোট বউরানী, কিন্তু আর খাটলো না। আমার দাই বুড়ি যে আমাকে মন্তর টন্তর শিখিয়েছিল, সে বলেছিল কারোর যেন ক্ষতি করিস নে দুর্গা, এই মন্তর তাহলে আর ফলবে না। তা কার ক্ষতি করেছিস তুই? ও মা, কি বলছো ছোট বউরানী? ক্ষতি করিনি? মরি মুখপুরীর ক্ষতি করিনি? তাকে মুসলমানের হারেমে পাঠিয়েছি, সে কি তার কম খেতে ভেবেছো ছোট বউরানী? আমাদের কি ভালো হবে বলতে চাও তাতে? তুমি আজ এতটুকুতেই ছটফট করছো, আমাকে গালাগাল দিচ্ছ, আমাকে দূর দূর করছো, কিন্তু তার কথা তো ভাবছো না। সেই মুখপুরীর কষ্টটার কথা তো ভাবছো না তুমি একবারও ছোট বউরানী। ছোট বউরানী রেগে গেল, বললে, তার কথা ভাবতে যাব কেন শুনি? মুখপুরী কি আমাদের কথা ভাবছে? এই যে তাকে তুই চিঠি দিলি, সেই চিঠির কোনো জবাব দিল সে মুখপুরী? দুর্গা বললে, ছি ছোট বউরানী, তাকে তুমি অত গালাগাল দিও না। সে বেচারা হয়তো এখন চেহেল সুতনে বসে কাঁদছে। এমনি করে সমস্ত রাতটা কেটে গেল। প্রথমে বৃষ্টিটা একটু আস্তে আস্তে পড়ছিল, তারপর জোরে জোরে নামলো, তারপর আরও জোরে। এতদিন গরমে মাটি ফুটি ফাটা হয়েছিল, এই প্রথম বৃষ্টি। বৃষ্টির তোড়ে যেন সব ঠান্ডা হয়ে এলো আবার। ঘরটাও ঠান্ডা হয়ে গেল। ছোট বউরানী সেই অবস্থাতেই কখন ঘুমিয়ে পড়ল একবার। দুর্গা পাশে বসেছিল। আস্তে আস্তে আরেকখানা শাড়ি নিয়ে ছোট বউরানীর গায়ের ওপর চাপা দিলে। বড় মশা হয়েছে।
তারপর সব ঠান্ডা। বাগানের গাছে বুঝি কয়েকটা বাদুড় উড়ছিল, তাদের পাখা ঝাপটানির শব্দ কানে এলো। দুর্গা আর বসে থাকতে পারলে না, ছোট বোরানির পায়ের কাছে গুটি মেরে শুয়ে পড়ল। আর কখন যে ঘুমিয়ে পড়েছে সেইভাবে তার খেয়ালও ছিল না। যখন ঘুম ভাঙল তখন অল্প অল্প ভোর। বাইরে অন্ধকার বটে, কিন্তু ভালো করে তাকালে বোঝা যায় কেমন যেন নীল নীল আবহাওয়া। একটু নীলচে হয়ে এসেছে অন্ধকারটা, একটু পাতলা পাতলা অন্ধকার। তখনও ছোট বৌরানী ঘুমোচ্ছে। দুর্গা একবার সেই দিকে চেয়ে দেখলে ছোট বৌরানীর ঠোঁট দুটো যেন একটু নড়ছে। বোধহয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে ছোট মশাইয়ের সঙ্গে কথা বলছে। আস্তে আস্তে দরজাটা খুললে দুর্গা। দরজাটা খুলে বাইরের দিকে উঁকি মেরে দেখলে কোনো কিছুই দেখা যায় না। এই দরজাটা কি বন্ধ করতে ভুলে গেছে বেটারা? সামনের উঠোনের দিকে শেকল দিয়ে গেছে, এই দিকটা আর দেখেনি। হরিচরণ বহুদিন ছিল তার সঙ্গে, হরিচরণ সব জানত। এই বেটা নতুন, কিছুই জানে না যে এই দিকটাতেও একটা দরজা আছে। দরজাটা খোলবার সঙ্গে সঙ্গেই গঙ্গার দিক থেকে হু হু করে হাওয়া এসে ঘরের মধ্যে ঢুকল। বৃষ্টি তখন থেমে গেছে, কেমন যেন সোদা সোদা গন্ধ। হাতিয়ারগড়ে প্রথম বৃষ্টি নামলে মাটি থেকে এরকম গন্ধ বেরোত। দুর্গা আবার বাইরের দিকে চেয়ে দেখলে এখন যদি এখান থেকে ছোট বৌরানীকে নিয়ে পালিয়ে যায়, কে দেখতে পাবে? কিন্তু এখান থেকে পালিয়ে যাবে কোথায়? কেমন করেই বা যাবে? রাস্তায় দুইজন মেয়ে মানুষ দেখলেই তো লোকে সন্দেহ করবে। আর কার মনে কি আছে কে বলতে পারে? দিনকাল খুব খারাপ, চারিদিকে সেপাই সন্ত্রী ঘোরাফেরা করছে। যদি আবার ধরে নিয়ে এসে গারদে পুড়ে দেয়? হঠাৎ ঘুমের ঘরে ছোট বৌরানী যেন একবার একটা শব্দ করে উঠল। দুর্গা তাড়াতাড়ি ছোট বৌরানীর কাছে এসে ডাকলে, কি হলো ছোট বৌরানী? কি হলো গো? স্বপ্ন দেখছিলে নাকি? ছোট বৌরানী হয়তো স্বপ্নই দেখছিল। দুর্গার কথায় শুধু পাশ ফিরে শুয়ে আবার ঘুমোতে লাগল। সমস্ত নিস্তব্ধ। বৃষ্টি থেমে যাবার পর চারিদিকে ঝিঝি পোকার শব্দটা আরও জোরে জোরে কানে আসছে, আর তার সঙ্গে ব্যাঙের ডাক। হয়তো আবার বৃষ্টি আসবে। দুর্গা কি করবে বুঝতে পারলে না। বৌঠান! হঠাৎ একটা চাপা গলার আওয়াজ পেয়ে দুর্গা চমকে উঠেছে। পেছন ফিরে চাইতেই অবাক হয়ে গেল। দরজার বাইরে একটা ব্যাটা ছেলের মূর্তি স্পষ্ট হয়ে উঠেছে। দুর্গা চিৎকার করে উঠতে যাচ্ছিল, কিন্তু ব্যাটা ছেলেটার চোখের চাউনি দেখে থমকে দাঁড়ালো। আমাকে চিনতে পারবেন না আপনারা, আমি মরালির কাছ থেকে আসছি। মরালি? নামটা শুনে একটু ভরসা হলো দুর্গার। বলে, তুমি কে? চুপি চুপি এসেছি আমি আপনাদের বাঁচাবার জন্যে। বৌঠানকে ডেকে তুলুন, এখান থেকে আপনাদের নিয়ে যাব। ব্যাটা ছেলেটার জামা কাপড় সমস্ত তখন জলে ভিজে জবজব করছে। মাথা থেকে পা পর্যন্ত টপটপ করে জল পড়ছে। একটু থেমে বললে, সন্ধে থেকে এখানে এসে দাঁড়িয়ে আছি, ভরসা পাচ্ছিলাম না ভেতরে আসতে। দুর্গা তখনও ভালো করে অবস্থাটা বুঝতে পারেনি। বলে কি লোকটা? আবার কোনো বিপদের মধ্যে পড়বে নাকি? আমাদের খবর পেলেন কি করে? কেন, আপনারা যে মরিয়ম বেগমের নামে চিঠি দিয়েছিলেন, তাহলে মুখপুরি সেই চিঠি পেয়েছে? সেই চিঠি পেয়েই তো আমাকে পাঠিয়ে দিল এখানে। তা সেই মুখপুরি তোমার কে? আর তুমিই বা কেন এলে? তুমি তার কে? লোকটা বললে, কেউ না, কেউ না। শেষকালে তোমার কথায় বিশ্বাস করে যায়, আবার তখন কোন চুলোয় কার হাতে গিয়ে পড়ি আর কি। লোকটা বললে, আমাকে আপনারা বিশ্বাস করতে পারেন, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। কিন্তু তবুও যেন দুর্গার বিশ্বাস হলো না। তা কি করে নিয়ে যাবে আমাদের? নৌকো আছে? হ্যাঁ, সঙ্গে নৌকো রয়েছে গঙ্গায়। কোথায় নিয়ে যাবে? যেখানে বলবেন। যদি হাতিয়ারগড়ে যেতে চান সেখানেও নিয়ে যেতে পারি, আর যদি কেষ্টনগরে যেতে চান তাও নিয়ে যেতে পারি। দুর্গা কি করবে বুঝে উঠতে পারলে না। তারপর বললে, একটু দাঁড়াও, ছোট বৌরানীকে ডাকি। ছোট বৌরানী কি বলে দেখি।
ছোট বৌরানী তখনও ঘুমোচ্ছিল। এত যে কথা চলছে তাতেও ঘুম ভাঙেনি ছোট বৌরানীর। অঘরে ঘুমোচ্ছে একেবারে। দুর্গা গিয়ে ছোট বৌরানীর গা ঠেলে জাগাতে চেষ্টা করলে। ছোট বৌরানী, ও ছোট বৌরানী, ওঠো দেখি, সেই মুখপুরি লোক পাঠিয়েছে আমাদের নিয়ে যেতে। ও ছোট বৌরানী। ঠেলতে গিয়ে নিজেই যেন ঠেলা খেলে দুর্গা। ও দুর্গা, ওট ওট। আর সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে দুর্গার। দুর্গা চোখ দুটো খুলে দেখলে ছোট বৌরানী। ছোট বৌরানী দুর্গাকে ঠেলা দিচ্ছে, বলছে, কি রে, কি ঘুম রে তোর? দেখছিস কত বেলা হয়ে গেছে। ধর্মর করে উঠে বসল দুর্গা। একেবারে অঘরে ঘুমিয়ে পড়েছিল দুজনে। চারিদিকে চেয়ে দেখলে বেশ ফর্সা হয়ে গেছে বাগানের বাইরেটা। অল্প অল্প রোদ এসে গেছে ঘরের ভেতর। কোথায় সেই লোকটা? কোথায় কে? কারোর কোনো দেখা নেই। যেমনভাবে ছোট বৌরানী আর সে এই ঘরের মধ্যে ছিল তেমনটাই সব রয়েছে। কেউই আসেনি মরালির কাছ থেকে। কেউ তো তাদের পালিয়ে যাওয়া সাহায্য করবার জন্য নৌকো নিয়ে হাজির হয়নি। ছোট বৌরানী বললে, তুই তো বেশ নাক ডাকিয়ে ঘুমোচ্ছিস, আর আমার এদিকে ঘুম নেই। দুর্গা বললে, সে কি, তুমি ঘুমোচ্ছ দেখেই তো আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। আমি আবার কখন ঘুমোলুম রে? কি বলছিস তুই? দুর্গা বললে, সত্যি বৌরানী, আমি কি মিথ্যে কথা বলছি? তুমি ঘুমিয়েছ দেখেই তো আমি। তা ঘুমিয়েছি, বেশ করেছি, কিন্তু আজ যে থাকতে পারছি না, একটা কিছু ব্যবস্থা কর তুই। দুর্গা বললে, খাবার দিতে বলবো এদের? খাবে তুমি এদের হাতে? ছোট বৌরানী বললে, তা খাবো না কি উপোস করে মরবো? তাহলে ওদের ডাকি। ডাক। দুর্গা কিছুই বুঝতে পারলে না কি করবে, কাকে ডাকবে, কোথায় যাবে, তাও বুঝতে পারলে না। আশেপাশে কেউ কোথাও নেই। জানালার কাছে গিয়ে দাঁড়ালো। দেখলে দূরে যেন কে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। গোরা নয়, বাঙালি। হাত দিয়ে তাকে ডাকলে, বলে, ওগো, কে তুমি? একবার এদিকে শোনো তো বাচ্চা। লোকটা যেন ভয় পেয়ে চারিদিকে চেয়ে দেখলে। লোকটা যে কে তার কোনো ঠিক নেই। কেমন যেন ভয়ে ভয়ে তার দিকে এগিয়ে আসতে লাগলো। আর ওদিকে তখন ফিরিঙ্গি সেপাইরা পাটুলিতে পৌঁছেছে। নবদ্বীপ থেকে 6 ক্রোশ দূরে পাটুলি, সেখান থেকে কাটোয়া, আর কাটোয়ার উত্তরে অজয় নদের উপরে সাঁকাইতে মস্ত বড় একটা কেল্লা। আগে থেকেই সব ব্যবস্থা হয়েছিল। ইংরেজরা গোলাগুলি ছুড়লেই কেল্লার সৈন্য সামন্তরা পালিয়ে যাবে। কিন্তু মেজর সাহেবকে এত সহজে কেল্লা দখল করতে হয়নি। একবার মনে হলো কেল্লার ভেতর থেকে নবাবের সৈন্যরা গোলা ছোড়বার ব্যবস্থা করছে, আর সঙ্গে সঙ্গে ইংরেজ সেপাই ঝাঁপিয়ে পড়ল। দেখা গেল কেল্লার চালে তারা নিজেরাই আগুন ধরিয়ে দিয়েছে, আর তারপর দেখা গেল সৈন্য সামন্তরা পেছনের দরজা দিয়ে পালাচ্ছে। ক্লাইভ আর দেরি করলে না। সদল বলে ভেতরে ঢুকে পড়ে দেখলে কেল্লার ভেতরের সব কিছু তারা ফেলে পালিয়ে গেছে। জামা কাপড়, বালিশ বিছানা আর চাল। এত চাল, এত চাল যে হিসেব করে দেখলে যত চাল আছে তাতে 10,000 লোক 1 বছর ধরে খেয়েও ফুরিয়ে উঠতে পারবে না। ক্লাইভ সেখানেই থামতে বললে সকলকে। প্রথমে মাঠে তাঁবু পড়েছিল। ঝমঝম করে বৃষ্টি আসতে সবাই কাটোয়ার বাড়িগুলো দখল করে রাত কাটালো। পরদিন ভোরবেলা, তখনও ভালো করে ফর্সা হয়নি। মির্জাফর সাহেবের চিঠি এসে পড়ল। তাতে মির্জাফর সাহেব লিখেছে, নবাব মনকড়া এসে পৌঁছেছেন। ওখানেই গড়খাত করে যুদ্ধের জন্য অপেক্ষা করবেন। আপনারা ঘুরে এসে যেন হঠাৎ হামলা করেন। সঙ্গে সঙ্গে ক্লাইভ চিঠির উত্তরে লিখলেন, আমি সৈন্য সামন্ত নিয়ে পলাশী পর্যন্ত এগিয়ে যাচ্ছি। এরপর মির্জাফর সাহেব যদি দাঁতপুরে এসেও আমাদের সঙ্গে যোগ না দেন, আমরা সরাসরি নবাবের সঙ্গে সন্ধি করব। চিঠিটা পাঠিয়ে দিয়ে ক্লাইভ চুপ করে খানিকক্ষণ বসে রইলেন। হঠাৎ ল্যাসিংটন সামনে এসে দাঁড়ালো। অবাক হয়ে গেছে ক্লাইভ ল্যাসিংটনকে দেখে। পেরিন সাহেবের ছাউনি ছেড়ে হঠাৎ কেন এসেছে? জিজ্ঞেস করলে, কি হলো, মরিয়ম বেগমদের কোথায় রেখে এলে? কার কাছে?
ল্যাসিংটন তখনও হাঁপাচ্ছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গোড়া থেকেই সে আছে বেঙ্গলে। একদিন অনেক কষ্ট করেছে, যখন কোম্পানির ফৌজ কলকাতা থেকে পালিয়ে ফলতায় গিয়ে নোঙ্গর করেছিল। তখন অনেক দিন আধপেটা খেয়ে নবাবের বিরুদ্ধে যুঝেছে। ফ্লেচারের সঙ্গেই এসেছিল সে ইন্ডিয়াতে, কিন্তু তারপর কত লোক এলো গেল, তবুও এখনও তার প্রমোশন হলো না। একবার কর্নেল ক্লাইভকে নিজের দুঃখের কথা বলেছিল ল্যাসিংটন। সব শুনে ক্লাইভ বলেছিল, তুমি আমার সঙ্গে থাকো, আমি তোমাকে হেল্প করব। ইংল্যান্ডের মায়ে তাড়ানো বাপে খেদানো ছেলে সবাই, যার কোথাও কেউ নেই, তারাই ইন্ডিয়ায় এসেছিল ভাগ্য ফেরাতে। কিন্তু এখানে এসেও যাদের ভাগ্য ফেরেনি, ল্যাসিংটন তাদেরই একজন। দরকার হলে স্পাইয়ের কাজও করতে হতো, ম্যাসেঞ্জারের কাজও করতে হতো। কোম্পানির জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই করতে হতো ল্যাসিংটনকে। সেইবার হঠাৎ মাসের 1 তারিখে ক্লাইভ ল্যাসিংটনের হাতে 2 টাকা দিয়ে বললে, এটা নাও। ল্যাসিংটন টাকা দেখে অবাক হয়ে গিয়েছিল। টাকা? কিসের টাকা? এটা তোমাকে আমি নিজের পকেট থেকে দিলাম, ইউ টেক ইট। কোম্পানি যতদিন তোমার কিছু না করে ততদিন আমি মাসে মাসে এই টাকাটা দিয়ে যাব। ল্যাসিংটনের চোখে সেদিন কর্নেলের ব্যবহারে জল এসেছিল। টাকাটা নিতে গিয়েও সেদিন তার হাতটা পিছিয়ে এসেছিল। নাও নাও, আমি বলছি, তুমি টাকাটা নাও। আমিও একদিন তোমার মতোই কোম্পানির কাছে মাইনে বাড়াবার দরবার করেছি, কেউই আমার কথায় কান দেয়নি। শেষকালে সকলের সঙ্গে ঝগড়া মারামারি করে আমি নিজের পাওনা আদায় করেছি। আর সেই থেকেই বরাবর ল্যাসিংটন ক্লাইভের কাছ থেকে প্রত্যেক মাসের 1 তারিখে 2 করে টাকা পেয়ে এসেছে। আর ক্লাইভ যখন যা বলেছে তাই করেছে। কর্নেলের জন্য ল্যাসিংটন সব কিছুই করতে পারত। ক্লাইভ বোঝাতো, দেখো, আমাদের কোম্পানিও যা, এই ইন্ডিয়ার নবাব বাদশাও তাই। ঠিক নবাব নিজামতেরও তোমার মতো হাজার হাজার ল্যাসিংটন আছে। আমি এতদিন ধরে তাদেরই খুঁজছি। যদি আজ নবাবকে লড়াইতে হারাতে পারি, তো সেই সব ল্যাসিংটনদের সাহায্য নিয়েই হারাবো। নিজামতে তারা তাদের ন্যায্য পাওনা পায় না বলেই আজ আমাদের সাহায্য করছে। ল্যাসিংটন চুপ করে শুনত শুধু কর্নেলের কথাগুলো। ক্লাইভ আরও বলতো, শুধু উমিচাঁদ মির্জাফর জগৎ শেঠদের তলে টানলে যুদ্ধ জেতা যায় না, তাদের পেছনে ল্যাসিংটনরাও থাকা চাই। তোমার মতো লোকে সাহায্য নিয়েই আমি ফোর্ট সেন্ট ডেভিড জয় করেছিলুম। তোমরাই আসলে লাইক দিয়েছ, আর সমস্ত ক্রেডিট পেয়েছি আমি। আমি কর্নেল হয়েছি, আর তোমাদের মাইনে সে এখনও 6 টাকা রয়ে গিয়েছে। এটাই হয়, সংসারের এটাই নিয়ম। আগেও এই হয়েছে, এখনও হচ্ছে, পরেও এটাই হবে। তবু দুঃখ করো না, যদি এই যুদ্ধে জিতি তাহলে আমি তোমার জন্য নিশ্চয়ই কিছু করব। ল্যাসিংটন হাসি মুখে শুধু কর্নেলের কথাগুলো শুনে গিয়েছিল, কিছু উত্তর দেয়নি। তারপর যখন কর্নেল মির্জাফরের দলিলে অ্যাডমিরাল ওয়াটসনের সই জাল করতে বললে, তখন একবার শুধু একটু দ্বিধা করেছিল, বলেছিল, সই করব? হ্যাঁ, করো, কিন্তু জাল সই করলে অন্যায় হবে না? কর্নেল ক্লাইভ আর কিছু বলেনি তখন। অপেক্ষা করবার মতো সময় তখন তার হাতে নেই। শুধু চোখ দুটো দেখে ল্যাসিংটন বুঝেছিল কর্নেল খুব রেগে গেছে। তাড়াতাড়ি কর্নেল সাহেবের কাছ থেকে কাগজখানা নিয়ে বিনা দ্বিধায় ওয়াটসনের নামটা সই করে দিয়েছিল সেই দিন। কর্নেল ক্লাইভ জিজ্ঞেস করেছিল, সই করে দিলে যে? ল্যাসিংটন বলেছিল, আপনি রাগ করছেন তাই। ক্লাইভ বলেছিল, রাগ করবার কথা নয়। তুমি একদিন তোমার মাইনে বাড়ছে না বলে দুঃখ করেছিলে, কিন্তু কেন মাইনে বাড়ছে না আজ তো বুঝতে পারলে। 6 টাকা মাইনেতে রাইটার ক্লার্ক হয়ে ঢুকে কেমন করে আর্মির কর্নেল হলো। একটা কথা তোমায় বলে রাখি ল্যাসিংটন, ভবিষ্যৎ জীবনে তোমার কাজে লাগবে। ন্যায় কাকে বলে তা আমি জানি, অন্যায় কাকে বলে তাও আমি জানি। কিন্তু অন্যায়ের সঙ্গে যখন লড়াই করতে হবে, তখন ন্যায় অন্যায়ের বাজ বিচার যে করে, তার অন্তত মিলিটারি লাইনে আসা উচিত নয়। এইটি মনে রাখলে একদিন তুমিও আমার মতো কর্নেল হয়ে উঠবে।
কথাটা অনেকবার ভেবেছে ল্যাসিংটন। লন্ডনের সাবেবের একটা ছেলে ক্লাইভের মতন একদিন পালিয়ে এসেছিল ইন্ডিয়ায়। প্রথমে উদ্দেশ্য ছিল অ্যাডভেঞ্চার, তারপর এলো অ্যাম্বিশন। কিন্তু সকলের সব অ্যাম্বিশন কি পূর্ণ হয়? আশ্চর্য, 6 টাকা মাইনের সেই ল্যাসিংটন ক্লাইভের কাছে দীক্ষা পেয়ে হয়তো একদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কর্নেল হয়ে উঠত। কিন্তু লক্কাবাগের যুদ্ধের সময় নবাবের ফৌজের হাতে আচমকা গুলি খেয়ে যে সে একদিন প্রমোশনের আশায় জলাঞ্জলি দিয়ে শুধু কোম্পানিরই নয়, কোম্পানির মালিকদেরও ছেড়ে চলে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। সেদিন ল্যাসিংটন জানতে পারেনি, কেউই জানতে পারেনি, কিন্তু ক্লাইভ সেদিন কেঁদেছিল। তা সে তো অনেক পরের কথা, তার আগে আরও অন্য ঘটনা আছে। ল্যাসিংটন প্রথমটাই বুঝতে পারেনি। প্রথম দিন পেরিন সাহেবের বাগানে যখন ভেতরের ঘরে নবাবের এক বেগম সাহেবাকে রাখা হয়েছিল, তখন নিজের দায়িত্ব সম্বন্ধে ল্যাসিংটন সচেতন ছিল। ক্লাইভ সাহেবের হুকুম ছিল যেন মরিয়ম বেগম সাহেবা ঘর থেকে বেরোতে না পারে, কড়া নজর রাখবে। আর সেদিন ভেতর থেকে বাঁদিটা জানালা দিয়ে ডাকলে, ওগো ওগো শুনছো বাছা, তোমরা কি আমাদের মেরে ফেলতে চাও নাকি? আমাদের খিদে পায় না? ল্যাসিংটন কিছুই বুঝতে পারেনি তার কথা। দুর্গা আবার বলেছিল, তোমাদের সাহেব কোথায়? তোমাদের সাহেবকে ডেকে আনো আমার কাছে, তার মুখে আমি খ্যাংরা মারব। যত বলছি আমরা মরিয়ম বেগম নই, তবুও আমাদের কথা তোমরা শুনবে না গা? ল্যাসিংটন মনে মনে শুধু বলেছিল, খুব হয়েছে, বেশ হয়েছে। তখন খাবার জন্য অত সাধাসাধি, তখন খেলে না। আর এখন খেতে চাইলে কি হবে? যেদিন তোমাদের নবাব আমাদের কলকাতার ফোর্ট পুড়িয়ে দিয়েছিল, সেদিন তোমাদের খেয়াল ছিল না? মরিয়ম বেগম সাহেবের বাদিটা আরও যেন কী সব চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল। ল্যাসিংটন সেসব কথায় আর কান দেয়নি। এবার এমন এক জায়গায় চলে গিয়েছিল, সেইখানে গেলে কারোর চেঁচামেচি কানে যায় না। তারপর আর কি হয়েছে মনে নেই। কোম্পানির ফৌজ ফোর্ট ঝেঁটিয়ে চলে গেছে কর্নেলের সঙ্গে, কেউ কোথাও নেই, শুধু ল্যাসিংটন, মরিয়ম বেগম আর বান্দিটা। রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, জুন মাসের প্রথম বৃষ্টি। ঠান্ডা দেশের লোক, ইন্ডিয়ার গরমের পর প্রথম বৃষ্টি পেয়ে একটু ঘুমিয়ে পড়েছিল নাক ডাকিয়ে। তারপর কোথায় লড়াই, কোথায় প্রমোশন, কোথায় ডিউটি, আর কোথায় মরিয়ম বেগম। ঘুমের সময় আর অন্য কিছু কি কারণ মনে থাকে? বাগানের পেছনের দিকে আউট হাউসে কর্নেলের সিভিল স্টাফ থাকত, কুক, সুইপার, হরকড়া, এইসব। তারাও তখন অঘোর অচৈতন্য অবস্থায় রয়েছে। কেমন যেন মনে হচ্ছিল কি একটা শব্দ হলো, ঝনঝনাত। তারপর সব চুপ। বোধহয় বাদুড়ের কিচকিচ, কিংবা আউট হাউসে কেউ হয়তো দরজায় হুড়কো খুলল, কিংবা হয়তো কিছুই নয়, মনের ভুল। মনের ভুলে কানের ভুলে ভুলভাল শব্দ শুনছে। তারপর আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়েছিল। আর তারপর যখন ভোরবেলা ঘুম ভেঙেছে, তখন উঠে একবার ওদিকে গিয়েছিল। প্রথমটাই মনে হয়েছিল বুঝি সবাই ঘুমোচ্ছে, কিন্তু কাছে যেতেই দেখলে জানলা দরজা খোলা রয়েছে। এ কেমন হলো? দরজায় তালা চাবি দেওয়া ছিল, কোথায় গেল? তাড়াতাড়ি ভেতরে ঢুকেই অবাক হয়ে গেল, কেউ নেই। তারপর পাশের ঘরে ঢুকল, সেখানেও কেউ নেই। তারপর উঠোনে, না, কোথাও কেউ নেই। কোথায় গেল মরিয়ম বেগম? আর কোথায় গেল মরিয়ম বেগমের সেই বাদিটা? ল্যাসিংটনের মাথা থেকে পা পর্যন্ত থরথর করে কেঁপে উঠল। এখন কি হবে? তারপর যখন খুঁজে খুঁজে কোথাও পাওয়া গেল না, তখন দৌড়ে আউট হাউসের দিকে গেল। বাবুর্চি, খানসামা, কুক, সুইপার অনেকেই চলে গেছে আর্মির সঙ্গে, 2-1জনই রয়েছে শুধু। তাদেরকেই ডাকলে। তারা প্রাণ ভরে ঘুমোচ্ছিল, অনেকদিন পর একটু ছুটি পেয়েছে, একটু হালকা হয়েছে। ডাকাডাকিতে তারা উঠে পড়লে, বললে, না হুজুর, আমরা তো কিছু জানি না। তাহলে মরিয়ম বেগম আর তার বাদী উড়ে গেল? ঘরে তালা বন্ধ ছিল, সে তালা কে ভাঙলে? কোথায় গেল তারা? আর কখনই বা গেল? সমস্ত বাগানটা নিস্তব্ধ।
আর সেই নিস্তব্ধতা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ল্যাসিংটনের চিৎকারে। কর্নেল সাহেবের কড়া হুকুম ছিল নজর রাখবার জন্য। নিশ্চয় স্টাফেদের মধ্যে কেউ ঠকিয়েছে তাকে, নইলে কেমন করে তালা পালাবে? আর হঠাৎ পালালেই হলো। আমি এক্ষুনি যাচ্ছি কর্নেল ক্লাইভের কাছে। সকলের এগেনস্টে আমি রিপোর্ট করব। আই শ্যাল স্যাক ইউ অল। কিন্তু সকলের চাকরি খতম করে দিলেই তো আর মরিয়ম বেগম সাহেবাকে পাওয়া যাবে না। কোনো সমস্যার সমাধানও হবে না। একটা কিছু করতে হবে। ল্যাসিংটন সঙ্গে সঙ্গে তৈরি হয়ে নিলে কর্নেল সাহেবকে খবরটা অন্তত তাড়াতাড়ি দেওয়া উচিত। তারপর ঘণ্টাখানেকের মধ্যে সব ব্যবস্থা করে একেবারে সোজা হাঁটা পথে রওনা হয়ে গেল। কর্নেল ক্লাইভের তখন মাথা ভারী হয়ে গেছে ভাবনায়। সেইবার ছিল কলকাতায় যুদ্ধ। কলকাতায় যুদ্ধ হলে অনেক লোকসান হবার ভয় থাকে, কিন্তু এইবারকার যুদ্ধ কলকাতার বাইরে। কিন্তু বাইরেরই হোক আর ভেতরেরই হোক, যুদ্ধটা হলো যুদ্ধ। যুদ্ধ মানেই জীবন, আর যুদ্ধ মানেই মৃত্যু। জীবন মৃত্যু নিয়ে সারা জীবন তো যুদ্ধ করেই এসেছে কর্নেল ক্লাইভ। এবার না হয় আরেকবার। ঝড় আসে আসুক, বৃষ্টি আসে আসুক, মৃত্যু এলেই বা কী ক্ষতি? একদিন তো মৃত্যু চেয়েছিল ক্লাইভ। মৃত্যুর জন্যই তৈরি হয়ে তো এই চাকরিতে ঢুকেছে। 6 টাকা মাইনের রায়টার থেকে আজ এত উঁচুতে উঠেছে। খবর এসেছিল নবাব মনকরা থেকে আর্মি নিয়ে আরও এগিয়ে আসছে। দাঁতপুর ছাড়িয়ে একেবারে সামনাসামনি এসে গেছে। ল্যাসিংটনের কথাটা শুনে প্রথমে চমকে উঠেছিল। কি বললে? ল্যাসিংটন বললে, দেখলাম তালাটা ভাঙা। আমিও আউট হাউসের বাইরে সবাইকে ডেকেছিলাম। কেউ কিছুই জানে না তারা। কিন্তু তাহলে মরিয়ম বেগম কোথায় গেল? কে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে? আমাদের স্টাফের কেউ ব্রাইব নেয়নি তো? আমি কিন্তু ফিরে গিয়ে সবাইকে শ্যাক করব। যদি এরপর মরিয়ম বেগমকে না পাওয়া যায়, তোমাকেও শ্যাক করব ল্যাসিংটন। আই শ্যাল স্পেয়ার নো বডি। ক্লাইভের এই চেহারা কখনো আগে দেখেনি ল্যাসিংটন। ওয়ারফিল্ডের ক্লাইভ যেন আলাদা মানুষ। কথা বলতে বলতে চোখ দুটো এক জায়গায় স্থির থাকে না। কথা বলছে ল্যাসিংটনের সঙ্গে, কিন্তু চোখ রয়েছে অন্যদিকে। ওদিকে হাজার হাজার ক্যাভেলরি, তার ওই পাশেই ইনফ্যান্ট্রি। লক্কাবাগ পর্যন্ত ল্যাসিংটনকে টেনে নিয়ে এসেছে। সেইখানে এসেই থমকে দাঁড়িয়ে গেছে ক্লাইভের আর্মি। হঠাৎ খবর এসে গেল নবাব এসে পৌঁছেছে। ক্লাইভ যেন এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে গেল। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। তখন আর কিছুই মনে নেই। ল্যাসিংটনের দিকে চেয়ে বললে, তুমি তুমি এখানে কেন? কে তোমাকে আসতে বলেছে? হু টোল্ড ইউ টু কাম? ল্যাসিংটন বুঝল ক্লাইভ সাহেবের তখন আর মাথার ঠিক নেই। ও, বুঝতে পেরেছি। মরিয়ম বেগমের খবর নিয়ে এসেছো তুমি। কিন্তু কেমন করে পালালো সে? কে তাকে পালাতে হেল্প করলে? রাত 1টার সময় লক্কাবাগের 1 লাখ আমবাগানের মধ্যে রবার্ট ক্লাইভ পৌঁছেছিল। চারিদিকে তখন শুধু জোনাকি পোকার ঝাও। বর্ষাকালের রাত। পায়ের তলায় কাদা, আর কাদায় কাদায় প্যাচপ্যাচে হয়ে গেছে জায়গাটা। একেবারে ফাঁকা জায়গা। ক্লাইভ চিৎকার করে উঠল, ব্যাটালিয়ন হোল্ড! সঙ্গে সঙ্গে থেমে গিয়েছিল আর্মি। কিন্তু সকলের কাছে গিয়ে গিয়ে ক্লাইভ দেখতে লাগলো কারোর কোনো অসুবিধে হয়েছে কিনা। আর ইউ টায়ার্ড? আর ইউ হাংরি? তোমরা কি ক্লান্ত? তোমাদের কি ঘুম পাচ্ছে? কিন্তু আজ তোমাদের ক্লান্ত হলে তো চলবে না। আজ তোমাদের ঘুম পেলেও চলবে না। আমরা আজ 158 বছর ধরে ঘুমোইনি। সেই 1599 সালে আমাদের কোম্পানির পত্তন হয়েছিল ইংল্যান্ডে, আর আজ 1757। এই 158 বছর ধরে আমরা জেগে আছি। আমরা এই দিনটার জন্যই অপেক্ষা করে আছি। আর শুধু কি আমরা, আমাদের আগেও কত লোক এসেছে এখানে। তারাও ঘুমোয়নি, তারাও খায়নি, তারাও টায়ার্ড হয়নি। ল্যাসিংটন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল। হঠাৎ ক্লাইভ বললে, এসো, আমার সঙ্গে এসো। একটা উঁচু জায়গায় এসে দাঁড়ালো ক্লাইভ। লক্কাবাগের চারিদিকে উঁচু মাটির বাঁধ, পাশে শুধু একটা সরু খাল। ক্লাইভ দূরের দিকে চেয়ে বললে,
ওই দেখো। ল্যাসিংটনও দেখলে। তখনও ভোর হয়েছে কি হয়নি। সার হাতি দাঁড়িয়ে আছে সামনে, তাদের পিঠের ওপর লাল পোশাক, তার পাশে ক্যাভেলরি। সেপাইদের হাতের খাপ খোলা শোট আর হাজার হাজার নবাবী নিশান উঠছে তাদের সকলের মাথার ওপর। অত বড় আর্মি, অত সোলজার, অত এলিফ্যান্ট, অত হর্স। ল্যাসিংটনের বুকটা দূর দূর করে উঠল। নবাবের আর্মির কাছে আমাদের আর্মি কতটুকু? এই তো, আমাদের শুধু 8টা কামান, আর সোলজারই বা কজন? ক্লাইভ তখনও সেই দিকে স্থির দৃষ্টিতে চেয়ে আছে। হঠাৎই বলা নেই কওয়া নেই ওই দিক থেকে একটা বিকট শব্দ কানে এলো, আর সঙ্গে সঙ্গে কি ঘটল ঠিক বোঝা গেল না। ল্যাসিংটন ছিটকে পড়ল নিচে। ক্লাইভ প্রাণপণে চিৎকার করে উঠল, ব্যাটালিয়ন ফায়ার!